সাক্ষাৎ করতে এখন কেন্দ্রীয় কারাগারে তার আইনজীবীরা। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে আগামীকাল আদালতে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জানালেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সহসায় কাটছে না বিদ্যুৎ সংকট, বড় মৌসুমে ঘাটতি থাকবে 2000 মেগাওয়াট, জানালেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা। গ্রাহকদের সচেতন হবার পরামর্শ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। শুনছিলেন শিরোনাম, এবারে যাব পুরো খবরে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে কেন্দ্রীয় কারাগারে গেছেন তার আইনজীবীরা। বেলা 11টায় তার 5 আইনজীবী কারাগারে প্রবেশ করেন। এ সময় তারা জানান, আগামীকাল কামারুজ্জামানের রিভিউ শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এ বিষয়ে তারা কামারুজ্জামানের সঙ্গে আলোচনা করবেন। গত 18 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ কামারুজ্জামানের মামলার পূর্ণাঙ্গ রায় দেন। গত বছরের 3 নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। 2013 সালের 9 মে কামারুজ্জামানকে ফাঁসির দণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল আদালতে যেতে পারেন। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। এদিকে খালেদা জিয়া আগামীকাল আদালতে যাচ্ছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, বিষয়টি আগামীকালের পরিস্থিতির উপর নির্ভর করছে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত 24 ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 2008 সালের 3 জুলাই মামলা দুটি রায়ের করে দুদক। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত 2 প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আপিলের শুনানি হবার কথা রয়েছে আজ। শেষ পর্যন্ত তারা সিটি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা জানা যাবে আপিল শুনানিতে। শুনানির প্রথম দিনে আব্দুল আওয়াল মিন্টু ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সহ 53 জন কাউন্সিলর প্রার্থীরও শুনানি হবার কথা রয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রার্থী হবার অযোগ্যতা ও ফৌজদারি মামলা সহ নানা কারণে সংশ্লিষ্টদের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। পরে মনোনয়নপত্র বাতিল চ্যালেঞ্জ করে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন বিএনপি সমর্থিত 2 প্রার্থী মিন্টু ও পিন্টু। বিদ্যুৎ ঘাটতি সহসায় পিছু ছাড়ছে না নগরবাসীর। গ্রীষ্মকাল আর বড় মৌসুমে 2000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। মাই টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে কাজ করে যাচ্ছে সরকার। গ্রাহকদের সচেতন হবারও পরামর্শ দেন তিনি। আমিনুল মজলিসের বিশেষ রিপোর্ট। এপ্রিল মে মাসে শুরু হয় বড় মৌসুম। পাশাপাশি এই সময়টাতে পাল্লা দিয়ে বাড়ে গরমের তীব্রতা। সঙ্গত কারণেই এ সময় বিদ্যুতের চাহিদা বছরের যে কোনো সময়ের চেয়ে বেশি থাকে। এই যখন বাস্তবতা, তখন নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা। গ্যাসের স্বল্পতার কারণে 800-900 মেগাওয়াট পর্যন্ত, কোনো সময় 1000 মেগাওয়াট পর্যন্ত বসে থাকে। আবার তাছাড়াও আমরা যদি আমাদের বিদ্যুৎ ক্ষমতা উৎপাদন, গ্রিডের উৎপাদন ক্ষমতা যদি 11000 মেগাওয়াট ধরি, তাহলে 1100 মেগাওয়াট আমাদের ধরতে হবে সবসময় যে মেনটেনেন্স। তা আমরা এইবার আশা করতেছি যে ইনশাআল্লাহ 8000 মেগাওয়াট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব উৎপাদন। নগর জীবনে লোডশেডিং যে পিছু ছাড়ছে না সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। 2-4 দিনের জন্য বেশি গরম পড়লে 8000-9000-এ চলে যেতে পারে। তখন হয়তো আমাদের শহরে কিছু লোডশেডিং হতে পারে। এমবিয়েন্ট টেম্পারেচার বেড়ে গেলে উৎপাদন কমে যায়। তারা ধরেন 35 ডিগ্রিতে তারা সবচেয়ে ভালো থাকে। আপনি 40 হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদনের উপর একটা অভিঘাত হয়। তবে বাড়তি চাহিদার চাপ মোকাবেলা করতে সরকারি পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। আমাদের কৃষক ভাইরা কৃষি কাজে বিদ্যুৎ ব্যবহার করেন, আমরা তাদেরকে আবার অনুরোধ করবো যে সেচের জন্য রাত্রে ব্যবহার করতে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে আমরা সবাই যেন বিদ্যুৎ ব্যবহার সাশ্রয়ী। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা।
রাজধানী মগবাজার চৌরাস্তায় বাস চাপায় 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক শ্রমিক। সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাখালীগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের কাজ করতে থাকা নির্মাণ শ্রমিকদের চাপা দেয়। এতে 3 জন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নেয়ার পথে 2 জন মারা যায়। এই ঘটনায় গাড়ি সহ চালককে আটক করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরো 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরির দল লাশগুলো উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্ক হেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারের অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ থাকে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। পানি প্রবাহ প্রায় বন্ধ হতে চলেছে ঢাকার আশেপাশের নদীগুলোর। বসত চাপে দ্রুত সংকুচিত হচ্ছে মাঠ, পার্ক ও জলাশয়। ফলে পাখি শূন্য হয়ে পড়ছে রাজধানী। গত 100 বছরে বিলুপ্ত হয়ে গেছে বিরল প্রজাতির অনেক পাখি। এ অবস্থা চলতে থাকলে প্রকৃতিতে ভয়াবহ বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। আমিরুল মোমিনিন মানিকের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম, খোকন ও মমিন হোসেন। দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। যুগে যুগে গানে কবিতায় নানা উপমায় উঠে এসেছে পাখির কথা। প্রকৃতির অপরিহার্য ও নান্দনিক উপহার পাখি শুধু সৌন্দর্যের জন্য নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যও জরুরি। ঢাকার জলাশয়গুলোর পানি কমে যাওয়ার পাশাপাশি দূষিত ও বিষাক্ত হওয়ায় বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। একসময় হরেক রকম পাখি মিলত ঢাকা চিড়িয়াখানায়, কিন্তু তদারকির অভাবে এখানেও পাখির স্বল্পতা। আগে তো গাছপালা আমরা পাখি দেখতাম, সেই পাখি এখন আস্তে আস্তে দেখাই যাচ্ছে না। খাঁচার বাইরে যে পাখিগুলো ছিল আমাদের, সেই পাখিগুলো দেখি তো শান্তি পেতাম আগে। এখন তো ভিতরে কিছুই নেই, বাইরেও নেই, ভিতরেও নেই। পানি দূষণ ও অযাচিত বৃক্ষ নিধনের কারণে পাখির সংখ্যা দিন দিন কমছে, জানালেন পরিবেশ ও পাখি বিশেষজ্ঞরা। এই 100 বছর আগে কিন্তু এখানে এত জলাশয় ছিল যে জলচর পাখি সবসময় ঢাকার আকাশে দেখা যেত। পানিতে পাখি আর নেই, কারণ পানি আমরা এত নষ্ট করে ফেলেছি। পাখি আমাদের মতো এত মূর্খ না, ও পানিতে বসলে সে হয়তো মারাই যাবে। পাখি এই নগরী থেকে চলে গেছে বৃক্ষের অভাবে, ফলবান বৃক্ষের অভাবে, অথবা এই শহরের জলের আধারই বা কতটুকু রয়েছে যে পাখি বা পশু পাখিরা খেতে পারে। বিশেষজ্ঞরা বলেন, শুধু বহুতল ভবন বা অপরিকল্পিত নগরায়ন নয়, মানুষের ভারসাম্যপূর্ণ বসবাসের জন্য প্রয়োজন পাখি ও বৃক্ষ। জল, জমি এবং বায়ু দূষণ যে ব্যাপক হারে চলছে, এটি কিন্তু আগামী 10-15 বছরের মধ্যে এই শহর বিমুখ করে ফেলবে মানুষকে। সোজাসাপটা কথা, নগর সুশাসনে জবাবদিহিতা নিশ্চিত করে কঠোর আইন প্রয়োগ ছাড়া আমাদের উত্তরণের আর কোনো পথ নাই। বোটানিক গার্ডেন বড় বড় জায়গায় আছে, কিন্তু সবুজ রাখার চেষ্টা করা, আপনিই পাখি থাকবে এখানে। ঠিক তেমনি যে পানির জায়গাগুলো রয়েছে, পানিকে একটু ভালো রাখলে পরেই কিন্তু সেখানে পানির পাখি অনেক থাকবে। পাখি রক্ষা করতে না পারলে প্রকৃতি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে জানালেন এ দুই বিশেষজ্ঞ। হয়তো পাখিরাও এই কথা বলছে, ভাই এই শহরে কারা বাস করে। আমিরুল মোমিনিন মানিক, মাইটিভি, ঢাকা। দর্শক, নিচ্ছি সিলেটে সেপটিক ট্যাঙ্কের গ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জন আহত হয়েছেন। দমকল কর্মীরা জানান, রাতে সেপটিক ট্যাঙ্কের গ্যাস থেকে বাসার বাথরুমের কমোডের ভেতর আগুন ধরে যায়। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে বাথরুমে যান গৃহকর্ত্রীর মেয়ে জাহিদা। এ সময় কমোডের ঢালা তুলতে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের দ্রুত ওসমানী মেডিকেল। গৃহকর্ত্রী মনোয়ারা বেগম ও তার মেয়ে জাহিদার শরীরের প্রায় 60 ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অগ্নিকাণ্ডে বাসার আসবাবপত্র মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্বাধীনতার 44 বছর পরও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর থেকে শাহজাদপুর পর্যন্ত একমাত্র সড়কটি নির্মাণ শেষ হয়নি।
একটু বৃষ্টি হলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকাবাসী মিছিল মিটিংয়ে টনক নড়ছে না কর্তৃপক্ষের। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ব্রাহ্মণবাড়িয়া শাহজাদপুরের দাউরিয়া, নিয়ামতপুর, মলাইশ, গাজীপুর, দেওয়ার সহ ৭টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কের ৩ কিলোমিটারে ৩টি কালভার্ট নির্মাণ শেষ হলেও শাহজাদপুর বাজার সংলগ্ন গোয়ালিপাড়ের খালের উপর ব্রিজ নির্মাণ না হওয়ায় সড়কের কাজ এক যুগেও শেষ হয়নি। বৃষ্টি হলেই যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে বৃদ্ধ ও মুমূর্ষ রোগীর মৃত্যু ঘটে হাসপাতালে নেবার পথেই। রোগী লিয়া গাড়িতে আইলে তেনা বেনা কায়া ফেরা রোগী যদি অসুস্থ তাহে বলে জায়গাতেই মরে থাকা, গাড়িতে নয় মরে থাকা। রোগী যে তাই গাড়িতে গর্বিত রোগী খুব বিরাট কষ্ট হয়। এছাড়াও বীজ, সার সহ কৃষি উপকরণ আনতে এবং উৎপাদিত পণ্য বিক্রি করতে পরিবহন খরচ বেশি লাগায় কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। এখানে কৃষকরা জমির ফসল তাদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় যাতায়াত অবস্থা না থাকার কারণে। এই বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের ও যানবাহনের চালকের দুর্গতি শেষ নেই। সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসী মিছিল নিয়ে পথে নেমেছে। বাংলাদেশের কোনো অঞ্চলে এই রাস্তাটার মতো দুরবস্থার রাস্তা আর কোথাও পরিলক্ষিত হবে না। এই রুটে আমাদের চলাফেরা খুবই কষ্টজনক। আধা ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে দেখা গেল আপনার সারা দিনের জন্য গাড়ি বন্ধ। সড়ক ও গোয়ালিপাড় খালের উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা এলজিডি প্রকৌশলী। এলজিডির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত প্রকল্পের তালিকাভুক্ত করা হয়েছে এবং ইতিমধ্যেই এই হাওর অংশের যে কাঁচা অংশটুকু সেটুকু এস্টিমেট করে এবং একটি ব্রিজ 40 মিটার একটা ব্রিজের এস্টিমেট করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আশা করি খুব দ্রুতই এর কাজটা বাস্তবায়ন হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে অচিরেই সড়কটি নির্মাণ হবে, দুর্ভোগ লাঘব হবে সাধারণ মানুষের, এমন প্রত্যাশায় এলাকাবাসীর। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে প্রাথমিক চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে রুহানি বলেন, এ বিষয়ে ইরানের প্রতারণার কোনো ইচ্ছা নেই। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, বিশ্বশক্তি যদি কোনো ভিন্ন পন্থা অবলম্বন করে তাহলে ইরানেরও বিকল্প পদ্ধতি নেওয়ারও সুযোগ থাকবে। সুইজারল্যান্ডের লুজান শহরে 8 দিন ধরে আলোচনার পর বৃহস্পতিবার দুই পক্ষের প্রতিনিধিরা সমঝোতায় পৌঁছান। পরে যৌথ সংবাদ সম্মেলনে রূপরেখা চুক্তির বিষয়ে মতৈক্যের ঘোষণা দেওয়া হয়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, চীন, জার্মানি, রাশিয়া ও ফ্রান্সের ওই আলোচনায় সমন্বয় করে ইইউ। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় ইয়েমেনের এডেনে অবস্থিত প্রেসিডেন্ট মানসুর হাদির প্রাসাদ ছেড়ে পালিয়ে গেছে হুতি বিদ্রোহীরা। এর আগে রাতভর প্রাসাদে হুতি বিদ্রোহী ও তাদের সমর্থক যোদ্ধাদের ওপর বিমান হামলা চালানো হয়। শুক্রবার ভোরে তারা প্রাসাদ ছেড়ে পালিয়ে যায়। এডেনে হাদির প্রাসাদের নাম আল মাসিক। হাদি অনুসারী সরকারি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধের পর প্রাসাদ দখল করে নেয় হুথিরা। ওই সময় সরকারি বাহিনীর সদস্যরা প্রতিবেশী সৌদি আরবে পালিয়ে যায়।